ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই যে মার্কেট এখানে আজকে কীভাবে মুভ করেছে। দেখুন মার্কেটে আজকে যে মুভমেন্টটা হয়েছে, মার্কেটে আজকে যারা অপশান বাইং ছিলেন তাদের কিন্তু কোনো প্রাইসই বাড়েনি, সেটা সবাই এখানে জানেন যে অপশান বাইংদের আজকে কিন্তু প্রাইস 300 পয়েন্ট মার্কেট নিচে এসছে, কিন্তু সেই পয়েন্ট থেকে মার্কেটের প্রথম যে ভ্যালু ছিল সেই ভ্যালু কিন্তু মার্কেট পায়নি। অর্থাৎ প্রথমে যে প্রাইসটা ছিল ওপেনিংয়ের সময়, মার্কেট উপরে থাকার সময় পুটের যে ভ্যালু ছিল, মার্কেট ডাউনে আসার পরেও পুটের সেই ভ্যালু পর্যন্ত মার্কেট পৌঁছাতে পারেনি কোনো সময়ের জন্য। সো মার্কেটে আজকে কিন্তু পুরো প্রাইসটাই অপশানের কল এবং পুট দুটো প্রাইসই কিন্তু ডাউন হয়েছে। মার্কেটে চরম ভোলাটিলিটি ছিল, ভোলাটিলিটি 5% ভোলাটিলিটি ছিল মার্কেটে। তবুও মার্কেটে কিন্তু কোনো প্রাইস বাড়েনি, জাস্ট প্রাইস এখানে নষ্ট হয়েছে। সো এখানে অনেক অপশান রাইট করে গেছে। সো বেশিরভাগ রাইটিং কোথায় হয়েছে? বেশিরভাগ রাইটিং হয়েছে এইসব এরিয়াতে মার্কেটে। সো যেহেতু মার্কেট ডাউনে এসছে পরবর্তীতে, সো মার্কেটে একটি হ্যামার তৈরি হয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড হ্যামার। সো ইনভার্টেড হ্যামার এখানে তৈরি হয়েছে, যদিও এটা মার্কেটের বটমে তৈরি হয়েছে, মার্কেটের বটমে তৈরি হয়েছে ইনভার্টেড হ্যামার। এবং হ্যামার এখানে ইনভার্টেড হ্যামার বা হ্যামার এখানে তৈরি হওয়ার কথা নয়। মার্কেটের বটম যেখানে থাকে সেখানে কিন্তু মার্কেটে হ্যামার তৈরি হওয়া দরকার, পিওর হ্যামার তৈরি হওয়া দরকার মার্কেটের বটমে। এবং উপরে যখন মার্কেট থাকে তখন এই ধরনের হ্যামার কিন্তু উপরে কার্যকরী হয়। সো হ্যামার তৈরি হচ্ছে, হ্যামার চিনতে পারছি, কিন্তু হ্যামারটি কোথায় তৈরি হচ্ছে সেই হিসাবে কিন্তু কার্যকরী। যেমন এই একটা ইনভার্টেড হ্যামার, এটা তৈরি হয়েছে মার্কেটের নিচে, সো এটা কাজ করেনি। কিন্তু এই ধরনের পিন বার ক্যান্ডেল বা এই ধরনের হ্যামার যদি এখানে তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে কাজ করে। সো এই যে হ্যামারটা এখানে তৈরি হয়েছে, এই হ্যামারটা কিন্তু এখানে কাজ করেছে, উপরের দিকে মার্কেটকে ঠেলে তুলে দিয়েছে। কিন্তু এই ধরনের হ্যামার এখানে খুব বেশি রিলায়েবল নয়, খুব বেশি কাজ করার জন্য মার্কেট এখানে রেডি নেই। তবুও দেখুন মার্কেটে কিন্তু অলরেডি ভিক্স মার্কেটে তৈরি, কোনো ট্রেন্ডিং মুভমেন্ট কিন্তু মার্কেট দেয়নি, জাস্ট ভিক্স উইক তৈরি হয়েছে। এবং এখানেও একটি উইক্স তৈরি হয়েছে। এবং মার্কেটে আজকে এইচডিএফসি ব্যাঙ্ক প্রেশারে ছিল, কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্কে বাইং এবং এসবিআই লাস্টের দিকে বাইং করে মার্কেটে চলে গেছে। সো মার্কেট কালকে কি হতে পারে? দেখুন কালকে মার্কেটে দুদিকের মোমেন্টামই হতে পারে। সো একদিকের মোমেন্টাম হবে এরকম কোনো কথা নেই। মার্কেট যদি এর ওপরে হয় তাহলে কিন্তু মার্কেট আপসাইড করতে পারে। মার্কেট যদি 50 EM এর নিচে গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু মার্কেটে নিচের দিকে আসতে পারে। সো মার্কেট এখানে এত ভয় পাচ্ছে নিচের দিকে আসার জন্য, তার কারণ হচ্ছে মার্কেটের কিন্তু দুটো সাপোর্ট জোন রয়েছে। দুটো সাপোর্ট জোন এখানে দেখছেন, এই একটা সাপোর্ট জোন এবং এই একটা সাপোর্ট জোন মার্কেটে রয়েছে। সো এই এরিয়া থেকে আমি যদি রাফলি একটা ড্র লাইন টানি তাহলে কিন্তু এই এরিয়াতে যাচ্ছে এবং এখানে 50 EM এরও সাপোর্ট আছে। সো মার্কেটকে ডাইরেক্ট যদি নিচে আসতে হয় তাহলে কিন্তু গ্যাপ ডাউন করে মার্কেটকে নিচে আসতে হবে, তাহলে কিন্তু মার্কেট নিচে আসতে পারে। আর মার্কেটকে উপরে যেতে গেলে গ্যাপ আপ করে মার্কেটকে উপরে যেতে হবে। সো সেই অনুযায়ী কিন্তু মার্কেটে এখানে মোমেন্টাম আসবে। সো আমরা চলে যাই 15 মিনিট ক্যান্ডেলে। যারা আজকে ট্রেড করেছেন তারা জানেন যে মার্কেট একদম জাস্ট একটি মোমেন্টের মধ্যে কাজ করেছে। সো মার্কেটে যদি কালকে উপরে ওপেন হয় তাহলে কিন্তু আমরা আপসাইড করব, যদি নিচে মার্কেট ওপেন হয় তাহলে কিন্তু এইসব এরিয়াকে রেজিস্ট্যান্স ধরে আমরা ডাউন সাইড করবো। সো ক্লিয়ার মুভ, উপরে ওপেন হলে উপর, নিচের ওপেন হলে নিচে, এইভাবে কিন্তু করবো মার্কেটকে। সো মার্কেটে বিশেষ কোনো এখানে মোমেন্টাম দেখার জন্য তৈরি নেই। সো যেহেতু মার্কেটে এখন 50 EM এর কাছাকাছি চলে এসেছে, সো এখানে কিন্তু একটি সাপোর্ট জোন হিসাবে মার্কেট এখানে কাজ করবে। সো তাহলে কিন্তু মার্কেটে এখানে সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। যেহেতু মার্কেটে দেখুন লাস্টের দিকে বড় বড় পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে, সুতরাং মার্কেট কিন্তু কালকে একটি পজিটিভ মোমেন্টাম দিতে পারে। তো সেই জন্য কিন্তু আমাদের রেডি থাকা প্রয়োজন আছে। সো আমরা দেখে নেবো যে আমাদের চার্ট কম্পোনেন্ট কী বলছে, তারপরে আমরা এখানে ডিসিশনে আসবো যে ফিক্সড ডিসিশন মার্কেট কী বলছে। দেখুন নিফটির ক্ষেত্রেও তাই, উপরে গেছে, মাঝখানে সাইডওয়েজ হয়ে গেছে এবং সেখানে কিন্তু কোনো ক্যান্ডেল তৈরি করেনি, জাস্ট একটি ডাউন মোমেন্টামের জন্য মার্কেট এখানে তৈরি করে রেখেছে। এবং রিলায়েন্স 1% এবং এইচডিএফসি ব্যাঙ্ক 1% নিচে। সো মার্কেট নিচে ছিল, মার্কেট উপরে যেতে পারেনি। সো আমরা দেখে নিই নিফটির ক্ষেত্রে মার্কেটে একই পজিশন, যে উপরে ওপেন হলে মার্কেট উপরে করবো আমরা, নিচে যদি ওপেন হয় তাহলে কিন্তু নিচে করবো। এইসব এরিয়া কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে আমরা ধরে নেব। সো আমরা যদি চলে যাই এখান থেকে আমাদের ডিক্সি ইন্ডেক্সে, সো ডিক্সি ইন্ডেক্স আমরা ডেইলিতে দেখবো অবশ্যই। এবং এখানে আমি যদি চার্ট প্যাটার্ন খুলে নিই, তো সেক্ষেত্রে চার্ট প্যাটার্নের জন্য দেখুন 104-এর কাছাকাছি থেকে ডাউনফল এসছে, কিন্তু এটা আমরা ধরতে পারি যে এখান থেকে মার্কেট কিন্তু একটি রিট্রেস করার চেষ্টা করছে। এখান থেকে একটা রিট্রেস করে মার্কেট কিন্তু আপসাইডে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে। সুতরাং এইসব এরিয়া থেকে মার্কেট কিন্তু আপসাইডে যেতে পারে। ডিক্সি আপসাইডে গেলে মার্কেটে কিন্তু কিছুটা হলেও
কারেকশান আসতে পারে। সো ডিক্স ইন্ডেক্স দেখে 104-এর কাছাকাছি যেহেতু আছে, মার্কেটে কিন্তু নেগেটিভ করার একটা জিনিস আসছে। ডিক্স ইন্ডেক্সের থেকে একটা ভাইব আসছে যে মার্কেটে কারেকশান আসতে পারে। সো এটা পুরোপুরি ভার্ডিক নয়। আমি এখানে ডলার ইন্ডেক্সও দেখে নেবো, তারপরে ডলার ইন্ডেক্সও দেখুন। আগের দিন আমি বলেছিলাম যে ডলার এখানে যেভাবে আপসাইড করেছে, সো মার্কেটে কিন্তু একটি বড়সড় কারেকশান আসতে পারে, কিন্তু ডলার উপর থেকে হ্যামারিং করা চলছে। সো ডলারে দুদিন একটা বড় স্পাইকের পরে ডলারে কিন্তু হ্যামারিং হচ্ছে। সো এরপরে কিন্তু ডলার যে নেগেটিভ জোনের মধ্যে চলে এসছে। সো এখান থেকে দেখুন এই যে ক্রস লাইন করে নিচে চলে এসছে। সো এটি কিন্তু গুড একটি এখান থেকে সাপোর্ট নিয়ে আবার ডলার কিন্তু নিচের দিকে আসতে পারে, সেক্ষেত্রে রুপি স্ট্রং হতে পারে। আবার যদি এখান থেকে ক্রস করে উপরের দিকে যায়, দুটো মোমেন্টামই সম্ভব, তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে সেল অফ আসতে পারে। সো তার জন্য কিন্তু আমাদের রেডি থাকতে হবে। এবং যেহেতু 3টে রেড কাটের বিষয় সামনে ঝুলছে, সো সেই জন্য মার্কেটে কিন্তু বড়সড় কারেকশান নাও আসতে পারে, বিশেষ কোনো ট্রিগার না থাকলে। তো আমি এখানে দেখে নিই যে বড় ব্যাংক কী করেছে, সেটা তো আপনারা আজকে দেখেইছেন। তো তবুও আমি এখানে দেখিয়ে দিই যে বড় বড় ব্যাংকগুলো এখানে কীভাবে কাজকর্ম করেছে। সো এইচডিএফসি ব্যাংক আমি এখানে করে দিলাম। তো এইচডিএফসি ব্যাংক বরাবরের জন্য যে নেগেটিভে খুলেছে এবং নেগেটিভ দিকে একটি হ্যামার তৈরি করেছে। সো এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে আরও কিছুটা মনে হচ্ছে এটা কারেকশান বাকি আছে, যেহেতু এই দিকে একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ নেগেটিভ ফ্ল্যাগ তৈরি করেছে। সো এরপরে কিন্তু আরেকটা এই যে কারেকশানটা এতটা কারেকশান, কিন্তু এখানেও এতটা কারেকশান হতে পারে। আবার এখান থেকে এটা বটম তৈরি করে এখান থেকে কিন্তু আপসাইডে যেতে পারে। সো এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে আপসাইড কিন্তু এখানে তৈরি হতে পারে। এইচডিএফসি ব্যাংক বটমে যতদিন আছে ততদিন কিন্তু ক্লিয়ার কাট যতদিন না দিচ্ছে কোনো ভিউ, ততদিন কিন্তু আমাদের এখানে পজিটিভ নিয়ে চলতে হবে, যেহেতু এইচডিএফসি ব্যাংক কিন্তু এখান থেকে যে কোনো দিন পজিটিভ করে দিতে পারে। সো আমি চলে যাই আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে। এই একটা ব্যাংক যথেষ্ট পরিমাণে বুলিশ এবং পজিটিভ। সো এই ব্যাংকের জন্য কিন্তু আজকে ব্যাংক নিফটি অনেকটাই পরিমাণেই বেঁচে গেছে। সো এই ব্যাংকটি কিন্তু যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে মার্কেটকে। এবং উপরের দিকে দেখুন একটি ছোট টিনি জোনের মধ্যে ব্যাংকটি ফেসে রয়েছে বা এখানে কাজকর্ম করছে। এই জোন থেকে যেদিন বেরোবে সেদিন কিন্তু বড়সড় মুভ হবে উপরের দিকে বা নিচের দিকে। জোনটি হলো দেখুন আপ সাইডে এই জোনটা, এবং নিচের সাইডে দেখুন এই জোনটা, এবং নিচের সাইডে দেখুন অনেকগুলো বাইং প্রেশার রয়েছে। সো এর নিচে যদি বড়সড় ক্যান্ডেল তৈরি করে, বাইং না এরকম বাইং প্রেশার ছাড়া যদি এরকম বিগ একটি ক্যান্ডেল তৈরি করে, জাস্ট মারুবুজু টাইপের ক্যান্ডেল, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ডাউন আইসিআইসিআই ব্যাংকের নিচে আসতে পারে। আবার মার্কেট যদি এখান থেকে বেরিয়ে উপরের দিকে বড়সড় মারুবুজু ক্যান্ডেল তৈরি করে, তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। সো দুটো কন্ডিশনই কিন্তু আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে রেডি থাকতে হবে। সো কালকের জন্য কী হতে পারে দেখুন, কালকে যদি আইসিআইসিআই ব্যাংক নিচে খোলে, তাহলে কিন্তু নিচের দিক থেকে বাইং আসতে পারে এবং মার্কেট উপরের দিকে যেতে পারে। সো এরকম একটা পজিশন তৈরি হতে পারে মার্কেটে। এইরকমভাবে নিচের দিক থেকে একটি ক্যান্ডেল কিন্তু উপরের দিকে তৈরি হতে পারে। আবার নিচের দিকে যদি খোলে, তাহলে কিন্তু নিচের দিকেও একটি বড়সড় ক্যান্ডেল তৈরি হতে পারে। সো আইসিআইসিআই ব্যাংকের উপর নির্ভর করছে কালকে মার্কেট কীভাবে কাজকর্ম করবে। সো আমি যদি চলে যাই এখানে এসবিআই ব্যাংকের ক্ষেত্রে, এসবিআই ব্যাংক দেখুন এক্স্যাক্টলি যে প্যাটার্ন এখান থেকে ব্রেক করেছে এবং এখান থেকে আবার সাপোর্ট নিয়ে কিন্তু এসবিআই ব্যাংক এখান থেকেই এক্স্যাক্টলি সাপোর্ট বা রেজিস্ট্যান্স ফেস করে কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করছে। 50 EM এর সাপোর্ট রয়েছে। সো এই পর্যন্ত কিন্তু এসবিআই ব্যাংক আসতে পারে, যেহেতু পিএসইউ ইন্ডেক্স আজকে পজিটিভ আছে। সো এই ব্যাংকিং ইন্ডেক্সগুলো পজিটিভ। আজকে ব্যাংকিং ইন্ডেক্সে একটা কথা মনে পড়ে গেল, যেটা সবচেয়ে বড় কথা, যে আজকের ব্যাংকিং ইন্ডেক্সে কিন্তু ইন্ডিয়ান ব্যাংক 5% 4% উপরে ছিল। সেই জন্য ব্যাংকিং ইন্ডেক্স অনেকটা এখানে হচ্ছে নিচের দিকে যাওয়া থেকে বিরত থেকেছে বা রক্ষা পেয়েছে। হয়তো কিন্তু আজকে বড়সড় কারেকশন হয়ে যেতে পারতো, ইন্ডিয়ান ব্যাংকের জন্য এখানে থেকে গেছে। তো অ্যাক্সিস ব্যাংক পজিটিভ ছিল এবং ভেরি গুড পজিটিভ। সো অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রেও জন্যও কিন্তু এটি যথেষ্ট পরিমাণে পজিটিভ হয়েছে অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রেও। সো পার্সেন্টেজ অনুযায়ী 0.7%। সো ওপেন টু ক্লোজ 1029 ওপেন এবং ক্লোজ 1040। সো প্রায় 1%-এর কাছাকাছি ক্লোজ করেছে। কোটাক মহিন্দ্রা ব্যাংক নেগেটিভ ছিল যথেষ্ট পরিমাণে, এবং এই ধরনের ব্যাংকগুলো যেগুলো নেগেটিভ পজিটিভ আছে তার মধ্যে পিএনবি কিন্তু আজকে পজিটিভ ছিল 1%-এর কাছাকাছি। সো পিএসইউ ইন্ডেক্স এর জন্য কিন্তু আজকে পজিটিভ ছিল, যেহেতু এসবিআই ব্যাংক কোনো রকম কাজকর্ম করেনি, 6-7 টাকা নেগেটিভে কাজকর্ম করেছে। স্মল ক্যাপে ছোটো ছোটো বাইং চলছে এবং উপরের দিকে 50 EM এর যে রেজিস্ট্যান্স রয়েছে তা ফেস করার জন্য। মিড ক্যাপে গুড বাইং হয়েছে, এটি কিন্তু মার্কেটের জন্য ভালো। অটো ইন্ডেক্সের জন্য বাইং হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারে বাইং হয়েছে, এবং আইটি ইন্ডেক্সে কিন্তু একটি সেল অফ এসছে। মেটাল ইন্ডেক্সে উপরের দিক থেকে সেল অফ এসছে।
রিয়েলিটি সেক্টরে যথেষ্ট বাইং হয়েছে এবং 50 এর উপরে চলে গেছে। যেহেতু মার্কেটে লিকুইডিটি প্রচুর আছে, মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়া থেকে কোনো রকম নিচে আসছে না, এবং নিফটি ফিনান্সিয়াল সার্ভিসে নিচের দিক থেকে ওপেন থেকে কিন্তু বাইং চলেছে। এনার্জি সেক্টরে বাইং, ফার্মা সেক্টরেও বাইং হয়েছে, এফএমসিজি সেক্টরেও হালকা বাইং হয়েছে, ফার্মা সেক্টরেও বাইং হয়েছে। সো আমি চলে যাই এখান থেকে, বিভিন্ন রকম সেক্টর টেক্টর রয়েছে সেগুলোর কথা বাদ দিয়ে আমি চলে যাই আমাদের ডাও জোন্সের কথায়। সো ডাও জোন্স কী করছে, কীরকমভাবে কাজকর্ম করছে দেখুন। ডাও জোন্সে দুটো সেল অফ আসার পরে, মস্কো অ্যাটাক এবং ইত্যাদির জন্য সেল অফ আসার পরে আজকে যে কোনো টাইনি ক্যান্ডেল তৈরি করেছে। তো আজকে ডাও জোন্স জাস্ট সাপোর্ট জন্য রয়েছে, এবং এখান থেকে ডাও জোন্সের কোনো সেরকম বৃহত্তর মুভমেন্ট নেই। সো এটা জাস্ট ক্যান্সেল করার জন্যই। কিন্তু S&P 500-এ দেখুন আগের দিন একটি টাইনি মুভ হয়েছে, S&P 500-এ কোনো মুভমেন্ট নেই। সো উপরের দিকে মার্কেট মুভমেন্ট হারাচ্ছে। সো রেড কার্ড না আসা পর্যন্ত কিন্তু মার্কেটের মুভমেন্ট থাকবে না, এরকমই থাকবে। সো ন্যাসডাকের ক্ষেত্রেও এখানে দেখুন ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করছে, এবং এখানে একদিন নিচে, একদিন উপরে, একদিন নিচে। সো ভোলাটিলিটি আছে মার্কেটে, সেলার বায়ার দুটোই অ্যাক্টিভ আছে। সো এখানে কিছু সেরকমভাবে করা যাচ্ছে না। হ্যাংসেং ইন্ডেক্স বরাবরের জন্য উপরে যাচ্ছে, এবং দেখুন হায়ার লো তৈরি করতে করতে যাচ্ছে। সো লোয়ার হাই, যেটা লোয়ার হাই, লোগুলো হাই তৈরি হচ্ছে। সো সেক্ষেত্রে হ্যাংসেং ইন্ডেক্স কিন্তু পজিটিভ আছে। তো ইন্ডিয়া ভিক্স আজকে বেড়েছে 5%, যেটা বলছিলাম। সো ইন্ডিয়া ভিক্সের চার্ট আমি বলে দিই, 5% বেড়েছে। সো এইসব জায়গা থেকে মার্কেটে কিন্তু আমরা এখান থেকে সেলিং হিসাবে মার্কেটকে নিতে পারি, যেহেতু ভিক্স নিচে আছে। সো ভিক্স যত উপরে যাবে, এইসব এরিয়াতে ভিক্স যখন যাবে তখন মার্কেট আমাদের চলে যাবে, মার্কেট থাকবে তখন আমাদের মটমে, মার্কেটে তখন ক্র্যাশ হয়ে যাবে। তারপরে কিন্তু যখন এইসবে যাবে তখন মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করবে, আমরা এইসবের জায়গায় তখন কিন্তু আমরা মার্কেটে বাইং সিনারিও নেব, এবং ভিক্স নিচের দিকে আসা শুরু করবে। ভিক্স যখন এখানে, মার্কেট তখন নিচের দিকে তীর। ভিক্স যখন এখানে পৌঁছে যাবে 16-17 কাছাকাছি, তখন কিন্তু মার্কেট আসবে নিচের দিকে, ভিক্স আসবে নিচের দিকে এবং মার্কেট যাবে উপরের দিকে। সো এই সিনারিওটা যদি আপনারা বুঝতে পারেন, এটি হলো মার্কেট, এটি মার্কেট অর্থাৎ শেয়ার বাজার, আর এটি হলো ইন্ডিয়া ভিক্স, এটা আমি ভি দিয়ে করলাম। সো ভিক্স এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার দিলাম আমি এই তীরটাকে, এইটাকে দিলাম 2 নাম্বার সিনারিও। সো এটাও দিলাম আমি 2 নাম্বার সিনারিও। সো এটি স্ক্রিনশট করে রাখতে পারেন যে এটি 1 নাম্বার, এটি 1 নাম্বার এবং এটি 2 নাম্বার সিনারিও। সো 1 নাম্বার সিনারিও যখন মার্কেট এখানে, ভিক্স তখন ধীরে ধীরে উপরের দিকে যাবে এবং মার্কেট ধীরে ধীরে নিচের দিকে আসবে। ভিক্স যখন 16-17 কাছে পৌঁছে যাবে তখন কিন্তু মার্কেটে বটম তৈরি হবে, তারপরে ভিক্স নিচের দিকে আসা শুরু করবে, মার্কেট উপরের দিকে যাওয়া শুরু হবে। এবং এইসব জায়গাতে এসে দেখবেন অনেক রকম নিউজ ফ্লো হবে যে মার্কেট ক্র্যাশ হয়ে যাবে, মার্কেট নিচে চলে আসবে, অনেক কিছু হয়ে যাবে। কিন্তু এইসব জায়গাতে কিছু হবে না, এইসব জায়গায় বটম তৈরি হয়ে গেছে, এইসব জায়গা থেকে মার্কেট উপরের দিকে যেতে থাকবে। সুতরাং ভিক্স কন্ট্রাডিক্টরি মুভমেন্ট করে, যখন ভিক্স এখানে চলে এসেছিলো মার্কেটে তখন কিন্তু দেখবেন যে এই ডেটে, সো মার্চের ডেটটা দেখে দিই আমি কত। সো মার্চের 28-29 তারিখ, এইসব ডেটে দেখবেন মার্কেটে নিউজ ফ্লো প্রচুর এসছে যে 28 তারিখ মার্চের। সো এইসব জায়গাতে দেখবেন যে মার্কেটে নিউজ ফ্লো এসছে যে মার্কেট এখান থেকে ক্র্যাশ হয়ে যাবে, এদিক ওদিক চলে যাবে। কিন্তু মার্চের 28 তারিখ আমি যদি দেখিয়ে দিই, সো 15 মার্চ, 20 মার্চ, মার্চের 21, সো মার্চের 28 তারিখ নয়, ওটা ফেব্রুয়ারি 28। সো ফেব্রুয়ারি 28 তারিখ দেখুন, ফেব্রুয়ারি 28 তারিখে মার্কেট এখানে, এবং দেখুন এখান থেকে মার্কেট আপে। ফেব্রুয়ারির এখানে দেখুন মার্কেট এখানে, এবং মার্কেট এখান থেকে কিন্তু উপরে। সো ভিক্স উপরে, মার্কেট উপরে যাচ্ছে। সো মার্কেটে কিন্তু এরকমভাবেই কাজকর্মগুলো চলে। সো এই ধরনের মুভমেন্ট মার্কেটে আসে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।